আসসালামু আলাইকুম। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি এডমিশন যারা দিবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা শুরু করব তোমাদের কবিতা অংশ থেকে। কবিতাটা ভালো করে আমরা বুঝবো এবং শব্দ কি কি শব্দ রয়েছে, তার অর্থগুলো কি কি, তা আমরা ভালো করে জানার চেষ্টা করব। কিন্তু এর আগে তোমরা যারা আমার ভিডিওর প্রথম পার্টটি দেখো নাই, তারা ভালো করে দেখে নিবে, কারণ ওই পার্টের মধ্যে অনেক বেশি ইনফরমেশন আলোচনা করা হয়েছে। ইনফরমেশনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি সৃজনশীল লিখতে চাও তার জন্য, তুমি যদি এমসিকিউ আনসার করতে চাও তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই কবিতাটি তোমার পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে। তার জন্য তুমি এটি ভালো করে অনুশীলন করবে। চলো আমরা এখন কবিতা থেকে শুরু করব। গগনে গরজ মেঘ ঘন বর্ষা। মনে রাখবা এটি এই কবিতার প্রথম লাইন। এটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথম লাইন এবং শেষ লাইন তোমাকে মনে রাখতে হবে। সাথে সাথে মনে রাখতে হবে তুমি কবিতাটা এমনভাবে পড়ে শেষ করবে যাতে কবিতার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন তুমি অনুমান করতে পারো, কারণ তোমাদের পরীক্ষায় হয়তো আসতেও পারে গগনে গরজ মেঘ ঘন বর্ষার পরের লাইন নিচের কোনটি। তাহলে তুমি এগুলো ভালো করে দেখে নিবে। গগনে, গগন শব্দের অর্থ হলো আকাশ। আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখে লিখে পড়বে। লিখে পড়লে তোমার মনে থাকবে ভালো। গর্জে মেঘ, গর্জন করা। গর্জে মানে গর্জন করা। ঘন বর্ষা মানে বর্ষার সময়। কুলে একা বসে আছি নাকি, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই দুই লাইন পরে আমরা বুঝতেছি একজন কৃষক বসে আছে এবং আকাশ অনেক বেশি গর্জন করছে এবং ঘন বর্ষণ হচ্ছে, মানে কি অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তখন কৃষক বসে আছে, নেই কোনো ভরসা, মানে উনি ভরসা পাচ্ছে না কিভাবে ধানগুলো নিয়ে নদীটা পার হবে। বিষয়টা এমন, ধরো ওনার গ্রাম হলো এখানে, মাঝখানে একটি নদীর স্রোত বয়ে গেল অনেক বেশি, এরপরে ওপারে উনি একটি ছোট ক্ষেত বা এই ধরনের একটি দ্বীপে বসে আছে। দ্বীপ থেকে তিনি নিজের গ্রামে ফিরবে, এই ধরনের মধ্যে এই কবিতাটি। এখন দেখো, রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি মানে হলো অনেক, রাশি রাশি মানে অনেক। ভাড়া ভাড়া হলো, ভাড়া শব্দের অর্থ ধান রাখার একটি পাত্র। ভাড়া শব্দের অর্থ ধান রাখার একটি পাত্র। আমি প্রতিটা ওয়ার্ড বারবার বলতেছি কারণ যাতে তোমাদের ভালো মনে থাকে। ধান কাটা হলো সারা, ভরা নদী খুরধারা, খরপরসা। খুরধারা শব্দের অর্থ হলো খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো। খরপরসা শব্দের অর্থ হলো ধারযুক্ত বর্ষা। খরপরসা শব্দের অর্থ ধারযুক্ত বর্ষা। এখানে এই তিন লাইন দিয়ে বোঝানো হয়েছে খুরের ধারের মতো স্রোত যা বর্ষার গতিতে বয়ে চলছে, তা দেখে কবি বেশ ভীত বা শঙ্কিত, অর্থাৎ কবি সময়ের স্রোতে তার ধান বিলীন হওয়ার ভয়ে ভীত। এখানে এই তিন লাইন দিয়ে যদি তুমি কবিতার অর্থ বুঝতে চাও তাহলে বিষয়টি এমন, একজন কৃষক তিনি অনেক বেশি বর্ষণের ফলে নদীর যে স্রোতগুলো অনেক বেশি ধারালো হয়ে গেছে এবং তিনি ভরসা পাচ্ছেন না যে ওনার ধানগুলো উনি ওই পারে কিভাবে নিয়ে যাবেন। এরপরে দেখো, আর তোমার যদি ভাবার্থ বুঝতে চাও তাহলে ভাবার্থটি এমন, কবি তার সৃষ্টকর্ম নিয়ে বসে আছে, এই সৃষ্টকর্মগুলো কে সুন্দর করে গুছিয়ে রেখে দিবে বা যত্ন করে রেখে দিবে, এ ধরনের। এরপরে দেখো, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। এই দুই লাইন দিয়ে বোঝানো হয়েছে কৃষক যেখানে রয়েছে সেটি দ্বীপের একটা ছোট ক্ষেত। তার মানে কৃষক যেখানে বসে আছে সেটি হলো দ্বীপের মতো একটি ছোট ক্ষেত, দ্বীপের মাঝখানে, এবং আর তার চারপাশে ঘূর্ণায়মান জলস্রোত যেন খেলা করছে। এখানে বাঁকা জল বলতে মহাকালের স্রোতকে ইঙ্গিত করা হয়েছে। দেখি আঁকা তরুণ ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। পরপারে বলতে ওপারে, মানে নদীর ওপারে বোঝাচ্ছে। তরুণ ছায়া বলতে বোঝানো হচ্ছে গাছের ছায়া। মসি মাখা অর্থ কালি মাখা। মসি মাখা শব্দের অর্থ হলো যে কালি মাখা। এখানে এই কয়েকটি লাইন দ্বারা বোঝানো হয়েছে সেখান থেকে অপর পাশে হলো গ্রাম। কৃষক ধান কেটে বা ফসল কেটে বসে আছে, ওপারে তার গ্রাম দেখা যায়। চারিদিকে অন্ধকার হয়ে আসায় গ্রাম গাছপালার ছায়ায় কালচে রং চোখে পড়ছে। সকাল বেলাতেই গ্রামখানি ঘন মেঘে ঢাকা পড়ছে। এমন অন্ধকার ও ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক একা অপেক্ষমাণ। এখানে কয়েকটি লাইন দ্বারা এটা বোঝানো হয়েছে। গান গেয়ে তরি বয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি ও হারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। এখানে বোঝানো হয়েছে অপেক্ষমান কৃষক এমন সময় হঠাৎ দেখে গান গেয়ে গেয়ে নৌকা বয়ে কৃষকের দিকে একজন মাঝি এগিয়ে আসছে। অপ্রত্যাশিত সেই মাঝি হিংস্রেয় জলস্রোত অবলীলায় পাড়ি দিয়ে কোনো দিকে না তাকিয়ে ছোট নৌকা বয়ে এগিয়ে আসছে। ভরা পালে সে তরি বয়ে চলে, তার নৌকার দুধারে ঢেউগুলি নিরুপায় ভাঙে। তাকে দেখে নিঃসঙ্গ কৃষক আশার আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে, মনে হয় মাঝিকে যেন কৃষক চেনে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। দেখো এখানে ওগো বলেছেন কৃষক, কৃষক সম্বোধন করতেছে। বারেক মানে একবার নৌকাকে কৃষকের ওখানে ভিড়াতে বলতেছে। বারেক ভিড়াও মানে থামাও। এরপর দেখো ক্ষণিক মানে স্বল্প সময়, ক্ষণিক মানে স্বল্প সময়। এখানে বোঝানো হয়েছে নৌকার মাঝিকে ওগো সম্বোধন করে কৃষক বলছে তুমি কোথা যাও কোন বিদেশে যাচ্ছ, তুমি কোথায় কোন বিদেশে যাচ্ছ। নিঃসঙ্গ কৃষক মাঝিকে তার নৌকা কুলে থামানোর অনুরোধ করে। কৃষক তাকে কুলে এসে একটু হেসে তার সোনার ধান নিয়ে যেতে বলে। তারপর তা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারো, যাকে খুশি তাকে দিতে পারো, তাতে কৃষকের কোনো আপত্তি থাকবে না। এরপরে দেখো যত চাও তত লও তরণী পরে। তরণী শব্দের অর্থ হলো নৌকা, তরণী শব্দের অর্থ নৌকা। আর আছে আর নাই দিয়েছি ভরে, যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লও করুণা করে, এখন আমারে লও করুণা করে। এখন দেখো এখানে থরে বিথরে মানে স্তরে স্তরে করে সাজানো, মানে কি সাজানো, ধানগুলি সাজানো, বা এখানে কবির সৃষ্টকর্মকে বোঝানো হচ্ছে। এখন আমারে লও করুণা করে, কৃষক এখন মাঝিকে অনুরোধ করতেছে একবার করুণা করে তুমি আমাকে নাও। দেখো এখানে যা বোঝানো হয়েছে, কৃষক মাঝিকে বলে যত চাও তত ফসল নিতে পারো। কৃষক তার ছোট ক্ষেতে উৎপন্ন ফসলের সমস্তটাই স্তরে স্তরে সেই নৌকায় তুলে দেয়। কৃষক মাঝিকে বলে এতকাল যা কিছু নিয়ে সে নদীর কূলে অপেক্ষা করছিল তা তার নৌকায় সুবিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে। এবার মাঝি যদি তাকে করুণা করে সেই নৌকায় তুলে নেয় তাহলে কৃষক রক্ষা পায়। এখন কি বলছে দেখো, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে, রহিনু পাড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শ্রবণ গগন মানে এখানে শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। মনে রাখবা এই কবিতায় একটি মাসের কথা উল্লেখ রয়েছে, শ্রাবণ মাস, এবং একটি ঋতুর কথা উল্লেখ রয়েছে, সেটি হলো বর্ষা ঋতু। এখানে সোনার ফসল বলতে কিন্তু কবির সৃষ্টকর্মকে বোঝানো হয়েছে, মনে রাখবা এটি। কৃষকের সোনার ধানে সেই ছোট নৌকা ভরে গেছে, কৃষককে নেওয়ার মতো নৌকায় কোনো জায়গা নেই। শ্রাবণ মাসে আকাশে মেঘ জমেছে, সেই ঘন মেঘ ঘুরে ফিরে আসে। কৃষক সেই পরিবেশে শূন্য নদীর তীরে একা পড়ে থাকে এবং সে ভাবে তার যা ছিল তা সোনার তরি নিয়ে গেল। এটি বোঝার জন্য তোমরা আমি উপরে যেটি লিখে দিয়েছিলাম এটি ভালো করে পড়লেই হয়ে যাবে তোমাদের।